একটা সংসারে কত দিকেই না খেয়াল রাখতে হয়, আর এতগুলো কাঁচা আম দিয়ে কি করব। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আপনারা ভাবছেন তো যে আমি এতগুলো আম দিয়ে কি করব। দেখেন কতগুলো কাঁচা আম, আরও এর চাইতে বেশি আম ঘরে রয়েছে। আমি এইগুলাই নিয়ে আসলাম বেছে বেছে, কারণ এর মধ্যে অনেক ওই যে ফাটা ফাটা আম আছে, ওইগুলো আগে কিন্তু আমি কেটে নিব, তা না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। আর তাহলে দেখতে থাকেন যে আমি এই আমগুলো দিয়ে কি করব। এই সবগুলো আমি কিন্তু এখন আমি খোসা ছাড়িয়ে নেব। সবগুলোর ভিতরেই কিন্তু গ্যাস একদম শক্ত হয়ে গিয়েছে। এগুলো মনে হচ্ছে আমি আমগুলো অর্ধেক করতে পারবো না, এগুলো আমার হাজব্যান্ডকে দিতে হবে অর্ধেক করতে। আমি আগে শুলে তারপরে কিন্তু করব, জলে ভিজিয়ে রাখবো যাতে কষগুলো সুন্দর করে উঠে যায়। তা না হলে এই আমগুলো একদমই কালো হয়ে যাবে যদি জল দিয়ে ভিজিয়ে না রাখি। এই তো তারপরে কিন্তু আমি জলে ভিজিয়ে রাখবো। এখনও কিন্তু জল দিইনি, এর মধ্যে একটু পরে জল দিয়ে দিব। আর একদম সকাল থেকেই কিন্তু এই কাজগুলো আমি শুরু করছি, কারণ সকালে উঠেই আমি চলে আসছি এই আমের খোসা ছাড়ানোর জন্য। তা না হলে কিন্তু এই ছাদে একদম রোদ এসে যাবে, পরে কিন্তু এই কাজগুলো আমি করতে পারবো না। আর এইগুলোতে প্রচুর কষ্ট, সেই জন্য কিন্তু আমি রুমের ভিতরে এই কাজগুলো করতে বসিনি, কারণ টাইলসের মধ্যে এই আমগুলো রাখলে কিন্তু কষে কালো হয়ে যাবে। সেই জন্য ছাদে একদম খোলামেলা জায়গা, একদম সুন্দরভাবে কিন্তু করতেছি। ওই দেখেন কতগুলা, এক গামলা আম ছোলা কিন্তু আমার হয়ে গিয়েছে, ওই যে জলে ভিজিয়ে রেখেছি। এখান থেকে উঠিয়ে উঠেই কিন্তু আমগুলো কেটে নিব। ওই দেখেন কষ, জল কিন্তু কালো কালোই দেখা যাচ্ছে। এইখান থেকে কতগুলো আম, এইগুলা দিয়ে আচার হবে। এগুলো শক্ত শক্ত যেগুলো, এগুলো কিন্তু সবগুলো আমি ভালো দেখেই খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলোতে আচার হবে। আর এর মধ্যে আছে নরম নরম ফাটা ফাটা মুজে, ওইগুলো কিন্তু কেটে নিয়েছি, ওইগুলো দিয়ে আমসত্ত্ব বানাবো। কারণ এগুলো দিয়ে কিন্তু আচার একদমই ভালো হবে না, ভিতরের গ্যাসও ফেলে দিতে হয়েছে, কারণ পোকাও ছিল। আম সবগুলো কেটে কেটে কিন্তু সুন্দরভাবে সাইজ করে এইভাবে কেটে নিয়েছি। বা এই তো ধোয়াও হয়ে গেল। ওই কটা দিয়ে আমি আমসত্ত্ব বানিয়ে নেব। ওই যে দেখেন আপনাদের দাদা কিন্তু বসে গিয়েছে আম কাটার জন্য, কারণ এগুলো কিন্তু আমার দ্বারা সম্ভব হচ্ছিল না, ভিতরে গ্যাস একদমই শক্ত হয়ে গিয়েছে। এই গাছের আম আমাদের এই বৈশাখ মাসের শেষের দিকেই কিন্তু পাক ধরে। এই তো এই যে আচারের জন্য আমি লবণ হলুদ এগুলো কিন্তু মেখে তারপর রোদ্রে দিয়ে দিব। এখানে আম কিন্তু অনেকগুলাই, কিন্তু ক্যামেরায় তেমন বেশি দেখা যাচ্ছে না। অনেকগুলো আমি আছে এখানে। এখন আমি ভালো করে মাখিয়ে হলুদ লবণ তারপর 2 চালনিতেই কিন্তু দিয়ে তারপরে রোদে দিয়ে দিব। একটু শক্ত শুকালে পরে কিন্তু আচারটা ভালো হবে। এই তো দেখেন একদমই কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি। আর আমাদের একটা সংসারে কত দিকেই না আমাদের খেয়াল রাখতে হয়, আর এতগুলো কাঁচা আম দিয়েই বা আমি কি করব। কারণ এই যে আমগুলো পেরে নিয়ে আসছে আমাদের পুরান বাড়ি থেকে, অনেকগুলো আমি নাকি ধরেছে। ওখানে তো আমাদের আম দেখে রাখার মতো কেউ নেই, সেই জন্য অনেকগুলো আমি কিন্তু নিয়ে আসছে। সেই জন্য ভাবলাম এগুলো কিন্তু ফেলে দিলে দেওয়াই যাবে, আর যদি আচার বানিয়ে রাখি তাহলে কিন্তু ঘরে অনেক দিন থাকবে। এই যেমন এখন তো আমই খাওয়া যাবে এই সময়, আর যখন আমের সিজন না তখন কিন্তু আচার খাইতে ইচ্ছে করে, আমের আচার। আর আমের দিনে আমের আচার বানাবো না তা তো হতে পারে না। আমের আচার আমসত্ত্ব এগুলো তো বানাতেই হবে। আর আমাদের 2 মেয়ে তারপরে শাশুড়ি মা, এরা কিন্তু আচার খেতে খুব ভালোবাসে, ডাল দিয়ে আচার খেতে খুবই ভালোবাসে। যেমন যেদিনে আমের সিজন না তখন কিন্তু এই আম পাওয়া যায় না, তখন টকও ভালো হয় না এই আম ছাড়া, তখন কিন্তু এই আচার দিয়ে ডাল খেতে খুবই মজা লাগে। আমি তো আমের আচার খুবই পছন্দ করতাম, সব আচারই মোটামুটি খুবই পছন্দ করতাম, কিন্তু এখন আমার টক একদমই খেতে ভালো লাগে না। এই তো আমগুলো কিন্তু রোদে দিয়ে দিলাম আমি। এখন চলে আসছি রান্না করতে। বাসি কাজ বাজ সব কিছু সেরেই কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। আর আজকে যে ডিম রান্না করব,
এখন কিন্তু আর মাছ রান্না করব না, ডিম রান্না করব। আর মাছের তেল ডিম মাছে মিশানো ওইগুলো দিয়ে চচ্চড়ি রান্না করব। এগুলোই কিন্তু থাকবে আজকে মেনুতে। আর হচ্ছে শাকভাজি, এগুলোই থাকবে। এই তো ডিম ভাজাও কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন ডিমের তরকারিটা রান্না করব। আর আজকে একটু অন্যভাবে রান্না করব। আজকে শুধু আলু দিয়ে রান্না করব। আলুগুলো ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ এগুলো ভালো করে ভেজে তারপরে কিন্তু আমি সেদ্ধ করা আলু দিয়ে দিব এর মধ্যে। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে। আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি যদি একটুকুও আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। এই তো আলুগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। সেদ্ধ করা আলু যেহেতু তাহলে কিন্তু তরকারিটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি জাল লাগবে না কিন্তু। এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর আলুর তরকারিতে ঝোল একটু বেশি দিতে হয়, তা না হলে কিন্তু আলুর তরকারিতে ঝোলটা শুকিয়ে যায়। সেই জন্য তরকারিতে ঝোল আমি একটু বেশি দিয়ে দিলাম। একটু জাল হলেই, এই তো জাল হয়ে গিয়েছে, কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিলাম। দুইজনের জন্য 4টা ডিম। এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি কিন্তু একটু টেস্ট করে দেখলাম যে তরকারিটা কেমন হয়েছে। তা দেখলাম খুবই টেস্টি হয়েছে তরকারিটা। আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে তরকারি। ওই দেখেন, দেখতে খুবই সুন্দর লাগছে। এই তো আমার তরকারি কিন্তু হয়ে গেল। এখন কিন্তু আমি মাছের তেলের চচ্চড়িটা রান্না করব। একদমই সামান্য সবজি কিন্তু দিয়ে দিয়েছি, ধুন্দুল বেগুন আর পেঁয়াজ, আর একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তেলের চচ্চড়িটা এতটাই ভালো লাগে, আমি কিন্তু আগে এই চচ্চড়িটা খেতে বেশি ভালোবাসতাম না। আর এখন খেতে খেতে না সব কিছুই খুবই ভালো লাগে। আর এই চচ্চড়ি এগুলো কিন্তু আমি খাওয়া শিখছি আমার শাশুড়ি মা আর হচ্ছে বড়দির কাছ থেকে। বড়দি সবসময় আমাকে বলে যে একটু একটু খেতে খেতেই খেতে পারবি, আর যদি তুই অবহেলা করে না খাস তাহলে কিন্তু কোনো কিছুই খেতে পারবি না। তা দেখি সত্য কথাই। এগুলো মানে একটু একটু খেতে খেতে এখন খুবই ভালো লাগে এই তেলের চচ্চড়িটা। আর আমি কিন্তু এইভাবেই রান্না করি। রান্নাটাও কিন্তু বড়দির কাছ থেকেই শিখেছি। কারণ আগে যদি তেল জাল দিয়ে নিতাম তাহলে কিন্তু তিতা লাগতো ওই তেল। আর এইভাবে রান্না করায় একদমই তিতা লাগে না, খুবই মজা হয় এই চচ্চড়িটা। এই তো এখন শাকগুলো ভেজে নিব। শাক হচ্ছে লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক, এই 3 শাক মিশিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আর বিভিন্ন পদের শাক হলে কিন্তু দারুণ টেস্টি হয়। আর ওদিকে কিন্তু আমি থালা বাসনগুলো মেজে নিলাম। রান্না হতে হতে যেগুলো মাজার ছিল ওগুলো ভেজে নিলাম। এই তো আমার শাক ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন এই তো শাকগুলো উঠিয়ে নিলাম। আর এই শাক ভাজার সাথে আমি একটা মরিচও ভেজে নিয়েছি, শুধু আমিই খাবো। আমার হাজব্যান্ড কিন্তু মরিচ ভাজা একদমই পছন্দ করে না। আর কাসুন্দি আছে, ওগুলো দিয়ে তো খুবই মজা হয়। এই তো এখন কিন্তু আমি এই যে আমসত্ত্ব বানানোর জন্য আমগুলো সেদ্ধ করে নিব। একদম সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওই দেখেন তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তেলের চচ্চড়িটা এখানে ভালো দেখা যাচ্ছে না, এমনি কালারটা খুবই সুন্দর হয়েছে। ওই যে শাকভাজির সাথে একটা মরিচও ভেজে নিয়েছি। আর আমার আম সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। আর এই আম সিদ্ধ করতে কিন্তু একদমই ব্যাপার হয় না। ওই দেখেন একদম গলে গিয়েছে। আমার কিন্তু একদম গালাতেও হয় নাই, একদমই গলে গিয়েছে। এখন আমি এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, তা না হলে কিন্তু ওই আঁশগুলোতে ভালো হবে না। আমসত্ত্ব অনেকটাই আঁশ বের হবে এর মধ্যে থেকে। পরে দেখতে পারবেন যে কতগুলো আঁশ বের হয়েছে। এসব কাজ করতেও কিন্তু অনেকটাই সময়ের ব্যাপার। সময় করে যেগুলো করতে হয় সেগুলো কিন্তু অনেকটাই মজাও হয় জিনিস, আর ভালোও হয়। একটু সময় লাগবে তাতে কি আছে, তারপরেও তো মেয়ে দুইজন এই সব আমসত্ত্ব আচার এগুলো কিন্তু খুবই পছন্দ করে। এইগুলো যদি আমি গাজীপুর নিয়ে যাই ওরা কিন্তু খুবই খুশি হবে, সেই জন্যই কিন্তু আরও বানাচ্ছি এগুলো। এই তো যে আমি গুড় দিয়ে দিয়েছি, গুড় দিয়ে আমসত্ত্বটা করব। আর এই আমের মধ্যে এতটাই চিনি গুড় লাগে, সহজে কিন্তু মিষ্টি হয় না।
এখানে কিন্তু আমি অনেক গুড় আর চিনিও দিয়েছি, তারপরেও মিষ্টি তেমন কিন্তু হয় নাই। ভাবলাম যে একদমই মিষ্টি করব না, কারণ একটু টক টক থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে। এই তো থালার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এখন থালায় ভালো করে মাখিয়ে দিব তেল। আমরা বুদ্ধি খাটিয়ে আমগুলো ফেলে না দিয়ে যদি এইভাবে রেসিপিগুলো তৈরি করতে পারি, তাহলে কিন্তু পরের জন্য ভালোই হয়। এই আমসত্ত্বগুলো ভালো করে রোদ্রে দিয়ে রেখে দিব, এগুলো কিন্তু একদমই নষ্ট হবে না, অনেক দিনই ঘরে থাকবে। এই তো আমার থালায় ভালো করে তেল মাখিয়ে নিলাম। কালারটা সুন্দর হওয়ার জন্যই কিন্তু আমি গুড় দিয়েছি আর চিনিও দিয়েছি সাথে। আর এখানে কিন্তু আমের গোলা অনেকখানি হয়েছে, দুইটাই কিন্তু মোটা করেই দিয়ে দিব, কারণ ভালোভাবে যখন শুকাবে তখন কিন্তু আমার আমসত্ত্ব পাতলাই হয়ে যাবে। সেজন্য আমি একটু মোটা করেই দিয়ে দিব। শুকাতে অবশ্যই একটু সময় লাগবে, তারপরে অনেকটাই রোদ আছে তো শুকাতে তেমন বেশি সময় লাগবে না। এখন কাঁচা আমের বানাইলাম আমসত্ত্ব, পরে কিন্তু পাকা আম দিয়েও যদি সম্ভব হয় তাহলেও বানাবো। আগে আমাদের পুরান বাড়ি থাকতে আমার শাশুড়ি মা কিন্তু অনেক আমসত্ত্ব বানাতেন পাকা আমের। আমাদের বাড়ি ভরা আম গাছ। আমাদের ঘরের চারদিক দিয়ে অনেক আম ছিল, অনেক আম গাছ, প্রচুর আম গাছ ছিল আমাদের, কিন্তু কিনেই খেতে হতো না। তারপরে কিনে খেতাম যখন ফজলি আম উঠতো, ওই সব দিনে তো কিনে খেতেই হতো। কিন্তু যখন আমাদের দেশি আম থাকতো, দেশি আমের মতো মজা আমার কিন্তু অন্য কোনো আমই লাগে না। আমাদের প্রচুর আম ছিল, আমরা তখন পাকা আম কিন্তু খেয়ে সারতে পারতাম না, তখন আমাদের আমসত্ত্ব বানানো হতো। অনেকগুলো আমসত্ত্ব বানাতেন, আমসত্ত্ব বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দিতেন। আর আমের আচারটা কিন্তু আজকে দেখাতে পারলাম না। টাটা।